আসছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা। বাজেটে তুলে ধরা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সেই সাথে কর্মসংস্থানের তৈরির কথা। অন্যদিকে বিগত সরকারের আমল থেকেই দেখা যাচ্ছে মূল্যস্ফীতিতে টালমাটাল বাজার এবং সরকার পতনের পর অনেকটা তারল্য সংকটে দুরবস্থা ব্যাংকিং খাত। এই অবস্থাতে অর্থ উপদেষ্টার ঘোষণায় সংক্ষিপ্ত যে বাজেট আসছে তা কতটা জনগণের প্রত্যাশা পূরণ করবে, কিংবা অর্থনীতির দুরবস্থা দূরীকরণে কেমনই হওয়া উচিত আমাদের এইবারের বাজেট। সুপ্রিয় দর্শক, আজকে থাকছে আমাদের আলোচনায় এই জাতীয় প্রসঙ্গগুলো। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের আজকের আলোচনার বিষয় কেমন বাজেট চাই। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে একজন সম্মানীয় অতিথি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, পরিচিত হব তার সাথে। আমার ডানে রয়েছেন মাজিদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। জনাব মাজিদুল হক, আমি আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, আসলে প্রশ্ন বলতে আমরা সবাই জানি আমাদের এবারের বাজেট কিভাবে আসছে বা কতটা আসছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে বিগত বাজেটের তুলনায় অনেকটা কম আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই আমরা জেনে আসছি। একজন বিশ্লেষক হিসেবে আপনি আজ এবারের বাজেটকে কিভাবে আপনার অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করবেন? জি দেখুন, যেহেতু এবার পার্লামেন্ট নাই, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যম দিয়েই বাজেটটা আমাদেরকে সামনে পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু জাতীয় বাজেটের যে সফলতা এবং জনগণের যে চাওয়া, এর ভিতরে জনগণের ভিতরে ব্যবসায়ীদেরও একটা চাওয়া রয়েছে, উদ্যোক্তাদের একটা চাওয়া রয়েছে। সেই চাওয়াটা আসলে কতটুকু পূরণ হবে সেটা নিয়েই আসলে যে প্রশ্নটা করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ জাতীয় বাজেট তো জনগণকে নিয়েই, জনগণের স্বার্থটাকে বড় করে দেখা। কিন্তু আমি বাজেটের বিষয়ে কিছু ব্রেক আপ করে কিছু কথাও বলবো, কিছু পয়েন্টগুলো উল্লেখ করব। সেটা হচ্ছে যে দেখেন, আমরা এই জাতীয় বাজেটটা আমরা বলছি যে 7,90,000 কোটি টাকা আমরা জাতীয় বাজেট আমরা দিতে যাচ্ছি। আমরা বলছি যে বাজেটের সাইজটা কমানো হয়েছে প্রিভিয়াস ফিসক্যাল ইয়ার থেকে। এখন আবার অর্থনীতিতে এখন এই বর্তমান পরিস্থিতিতে সামাজিক অস্থিরতাও চলছে, রাজনৈতিক অস্থিরতাও চলছে এবং এটার সাথে কিন্তু অর্থনৈতিক অস্থিরতাও চলছে। তাহলে বাজেট 2025 এবং 26 সালের বাজেটটা একটা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। কারণ এই সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আপনার এই বাজেটকে সফল হতে হবে। সফলটা কি আসলে সম্ভব কিনা, তার কারণ হচ্ছে যে এখন তো উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এই উচ্চ মূল্যস্ফীতির ভিতরে যে আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটা রয়েছে সেটা আমি কতটুকুনি সফল করতে পারবো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কি আমি বরাদ্দ বাড়াবো কিনা, সেটা আমার বর্তমান পরিস্থিতির উপরে কিন্তু এটা বলে দিচ্ছে। কারণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি এটা বাংলাদেশের 54 বছর ধরেই এটা কিন্তু একটা আলোচনার ভিতরে পড়ে গেছে। কারণ আমি যে দেশের আসলে 20% আপনার দারিদ্র্যের হার থাকে, যে দেশে আপনার 30 লাখের কাছাকাছি সবসময় বেকার মানুষের সংখ্যা থাকে, সে দেশে যখন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ডিজাইন করা হয় বাজেটে, এবং এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি আসলে মূলত 26টা মন্ত্রণালয়ের 140টা কর্মসূচি রয়েছে। কিন্তু বিগত বছর ধরে কি হয়েছে যে 140টা কর্মসূচির ভিতরে 21টা কর্মসূচি এটা দারিদ্র্যের সাথে এটা ম্যাচ করে নাই। আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটা ডিজাইন করা হয়েছে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটার সাথে 21টা কর্মসূচি কিন্তু ম্যাচ করে নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে কিছু কর্মসূচিকে সেখান থেকে ড্রপ করে দেওয়ার জন্য, যেরকম সঞ্চয়পত্রের ঋণের সুদের হার, সঞ্চয়পত্রের যে সুদ, সেই সুদটা পেমেন্ট করা হয়, পরিশোধ করা হয় এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকেই। আবার দেখেন যে পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের যে পেনশন, সেটাও এখান থেকে দেওয়া হয়। কৃষিক্ষেত্রে যে সাবসিডি ভর্তুকি, সেটাও এখান থেকে দেওয়া হয়। তো এই ধরনের 21টা কর্মসূচি রয়েছে যেটা এটার সাথে একদমই যায় না। তবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে, কারণ অধিকাংশই তো এখানে ইকোনমিস্ট, আমি বলবো যে এটা একটা সুযোগ। কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যখন বাজেট
প্লেস করা হয়েছিল, পাশ করা হয়েছিল, তখন কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট এটাকে ইগনোর করেছে বারবার। আমি এই সরকারের কাছে আসলে এটা আমি আবেদন জানাচ্ছি এই কর্মসূচিগুলোকে এক্সক্লুড করে দেওয়ার জন্য, এখান থেকে বের করে দেওয়ার জন্য, যাতে করে আমার সামাজিক নিরাপত্তা কর্মসূচি যে উদ্দেশ্যেই ডিজাইন করা হয়েছে সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমার উচ্চ মূল্যস্ফীতি, আমি সরকার বলছে যে আমি সবসময় বিগত ফিসক্যাল ইয়ারও বলা হয়েছিল যে আমরা 6.5% করব, আমরা এবারও বলা হচ্ছে 6.5% করব, আমার জিডিপি সাইজ হবে 62,000 কোটি টাকা, ঠিক আছে? তাহলে এই যে বলছেন যে মূল্যস্ফীতির কথাই আমি বলি, সেটা মূল্যস্ফীতি 6.5% আনা এখন এই মুহূর্তে কখনো সম্ভব না। তার কারণ হচ্ছে যে সরকার স্বপ্ন দেখতে পারে, ভিশন সেট করতে পারে বাজেটে, কিন্তু আমার পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করলে মূল্যস্ফীতি কমানো এত দ্রুত কমানো এক বছরের ভিতরে এটা কমানো সম্ভব না। এটা ইট টেক্স টাইম, এটা সময় লাগবে। তার কারণ হচ্ছে যে এখানে আপনার অনেকগুলো ইন্ডেক্স এটার সাথে জড়িত, এবং বিগত ফিসক্যাল ইয়ারগুলোতে যেটা করা হয়েছে, বিগত বছরগুলোতে যেটা করা হয়েছে, সেটা হচ্ছে যে মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য মুদ্রানীতি করা হয়েছে সংকোচনমূলক, কিন্তু সেখানে বাজেট করা হয়েছিল বা আপনার ফিসক্যাল পলিসি যেগুলো বাজেট করা হয়েছিল সম্প্রসারণমূলক। আমাদের নীতির পলিসি, দেয়ার ইজ এ পলিসি কনফ্লিক্ট ইন বাংলাদেশ। সব সময় বাংলাদেশে পলিসি কনফ্লিক্ট রয়ে গেছে। আপনি বলছেন যে আমি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব সাধারণ মানুষের স্বার্থে, কিন্তু এই মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করবে? কারণ সরকার কিন্তু আবার বলছে যে বাজারে যে সিন্ডিকেট আছে, এই বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আমি আলাদা একটা কমিশন গঠন করার কথা সরকার বলছে। তাহলে সরকার জানে যে এই সিন্ডিকেট ভাঙা তো একদিনের কাজ নয়, যে বাজারে যে অলিগোপালি যে সংঘবদ্ধ হয়েছে, কিছু ব্যবসায়ী সংঘবদ্ধ হয়েছে, কিছু অলিগার্ক সংঘবদ্ধ হয়েছে, কিছু সিন্ডিকেট একটা হয়েছে, সিন্ডিকেটের রূপ নিছে, কিন্তু এটা কি রাতারাতি ভাঙা সম্ভব? সরকার জানে, এটা তো সরকার বলেছে যে আমরা একটা কমিশন গঠন করতে যাচ্ছি। তাহলে আমার কাছে মনে হয়েছে যে মূল্যস্ফীতি কমানোটা এটা আপনার বাজার নীতি, এটা মুদ্রানীতি এবং এটা রাজস্ব নীতি, তিনটার সমন্বয় থাকতে হবে। জনাব মাজেদুল হক, আপনি রাজস্ব নীতি কথা বলছিলেন, সেক্ষেত্রে একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে একদিকে বাজেট সংকোচনমূলক অর্থাৎ সংক্ষিপ্ত আকারের ঘোষণা করার কথা বলছেন, অন্যদিকে রাজস্ব আদায়ের যে আয় সেটির বাজেট বাড়ানো হচ্ছে, অর্থাৎ এই বছর রাজস্ব আদায়ের লক্ষ্য 5,18,000 কোটি টাকা, যেটি বিগত বছরে ছিল 4,30,000 কোটি টাকা, অর্থাৎ 88,000 কোটি টাকার মতো বেশি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত সময়ে এনপিআর এর লক্ষ্য পূরণের মাত্রা ঠিক মতো হয়নি, বা 4 লক্ষ পূরণ করতে গেলেই অনেকটা ঘাম ছুটে যাচ্ছে তাদের। এই বছরে এসে কি এতখানি লক্ষ্য পূরণ সম্ভব কিনা? যে দেখুন যে 2025-26 অর্থ বছরে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা সেটা আরো চ্যালেঞ্জিং হয়ে যাবে। তার কারণ কি? চ্যালেঞ্জিং কেন হবে? কারণ আমার বাজেট ঘাটতি পূরণ করার জন্য আসলে দুইটা উৎস আমাকে ব্যবহার করতে হয়। একটা হচ্ছে যে অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছে বৈদেশিক ঋণের উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস থেকে আমি রাজস্ব আয় থেকেই তো আমার বাজেট ঘাটতি বাজেট ঘাটতি পূরণ করা। কেন বাজেট ঘাটতি হয়? সেটা তো রাজস্ব আয় কম হওয়ার কারণে, আয়ের উপর ভিত্তি করে ব্যয় হয়। বাংলাদেশে যে রাজস্ব ঘাটতি আপনি যেটা বলছেন, সেটা কি বিগত কোন ফিসক্যাল ইয়ারে কিন্তু এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, এটা কিন্তু লক্ষ্য অর্জন করতে পারে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কেন রাজস্ব বাড়বে না? কারণ আপনার কি বিজনেস অ্যাক্টিভিটিস বাড়ছে এখন? আচ্ছা, অনেক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। আপনার বিজনেস অ্যাক্টিভিটিস যেখানে বাড়ছে না, যেখানে দেশি বিনিয়োগ বাড়ছে না, যেখানে বিদেশি বিনিয়োগ বাড়ছে না, যেখানে আপনার বিজনেস অ্যাক্টিভিটিস থমকে আছে, ক্ষুদ্র যে কুটির শিল্পগুলো আছে, ক্ষুদ্র শিল্পগুলোর আপনার সম্প্রসারণ হচ্ছে না, সেখানে আমি রাজস্ব আয়টা কিভাবে এই ভীষণটা কিভাবে লক্ষ্য অর্জন করবো? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন যে বাংলাদেশে যে রাজস্ব ফাঁকি, সেই রাজস্ব ফাঁকি কিন্তু আজকের একদিনের কথা না। বাংলাদেশের রাজস্ব ফাঁকি এত পরিমাণে বেড়ে গেছে, বিগত সরকারের আমল থেকে যে রাজস্ব ফাঁকি যে বেড়ে গেছে। এবং আমি শুধু বিগত সরকারের কথা বলবো না, এটা বাংলাদেশের একটা প্র্যাকটিস হয়ে গেছে যে যারা ধনী, অতি ধনী এবং কর্পোরেট লেভেলে তারা রাজস্ব ফাঁকি দিতে পারলে নিজেদেরকে ক্রেডিট মনে করে, এবং তারা লয়ারও নিয়োগ করে রাজস্বটাকে কত কম দেওয়া যায়, তাই না? তাহলে এই যে রাজস্ব ফাঁকি, যেটা কর ফাঁকির কারণে তো রাজস্ব ফাঁকির পরিমাণ হচ্ছে 2 লাখ কোটি টাকা 2023 সালের হিসাবে যদি আমি বলি। এবং বাংলাদেশে যে 6 লাখ যে বিদেশি আছে,
সেই 6 লাখ বিদেশির কাছে আমি 18,000 কোটি টাকা রাজস্ব পাচ্ছি না। তাহলে আমার যে বিদেশিদের কাছ থেকেও আমি রাজস্ব পাচ্ছি না, আমার রাজস্ব ফাঁকি রয়েছে। আবার এটার সাথে কি আছে? কর অব্যাহতি আছে। বাংলাদেশ এমন একটা দেশ সারা পৃথিবীর ভিতরে মানে অন্যতম একটা কর অব্যাহতির একটা দেশ হয়ে গেছে। তাই যে অর্থনীতিতে আপনার রাজস্ব ফাঁকি হয়, যে অর্থনীতিতে কর অব্যাহত পরিমাণ বাড়তে থাকে, যে অর্থনীতিতে বিদেশিদের কাছ থেকে আমরা রাজস্ব পাচ্ছি না, তাহলে সে অর্থনীতিতে এবং যে অর্থনীতিতে দিনে দিনে শিল্প খাতটা অস্থিরতার ভিতরে চলে যাচ্ছে, হুমকির মুখে চলে যাচ্ছে, সুতরাং সে অর্থনীতিতে আপনি রাজস্বের যে লক্ষ্য, রাজস্ব আয়ের লক্ষ্য কিভাবে পূরণ করবেন? সুতরাং এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এখানে আরেকটি কথা থাকে যে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হয় না, ব্যয়ের হিসাবটা কিন্তু থাকছে, কিন্তু এই যে লক্ষ্য পূরণ হয় না তার জবাবদিহিতার জায়গাটা মনে হয় নেই অনেকটা। জি দেখেন, যে আমি এই জবাবদিহিতার কথা আমি বলবো, কারণ এখনই যেহেতু আপনি জবাবদিহিতার কথা বললেন, সেহেতু আমি একটু অন্য সাইডে আসি বাজেটের। সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের আমি আরেকটা সাইডে যাই, বাজেটের যদি দুর্বলতাগুলো কি কি থাকে বাংলাদেশের, সেটা হচ্ছে বাজেট ট্রান্সপারেন্সি, বাজেট স্বচ্ছতা এবং জবাবদিহিতা, সেখানে বাংলাদেশে খুব লোয়েস্ট। এবং আপনার বাজেট সার্ভে, যে ওপেন বাজেট সার্ভে যেটা করা হয়, সেই ওপেন বাজেট সার্ভে অনুযায়ী বাংলাদেশের যে বাজেট ট্রান্সপারেন্সি স্কোর হচ্ছে 37। মানে এটা খুবই দুঃখজনক। বাজেট ট্রান্সপারেন্সি স্কোর 37, যেখানে গ্লোবাল অ্যাভারেজ 45। বাজেট ট্রান্সপারেন্সি, বাজেট স্বচ্ছতা, জবাবদিহিতা বাংলাদেশে কোনো সময় ছিল না, এবং এটা আস্তে আস্তে ফল করছে, দিনে দিনে ফল করছে। কারণ 2006 সালে কিন্তু বাংলাদেশের বাজেট ট্রান্সপারেন্সি স্কোরটা ছিল 40, সেখান থেকে 36-এ। 2006, হ্যাঁ 2006 ছিল 40, সেখান থেকে 37-এ চলে এসছে। আচ্ছা, দক্ষিণ এশিয়ার ভিতরে আপনার বাংলাদেশ মানে বাজেট ট্রান্সপারেন্সি অনেক পিছনে। পাকিস্তানও আছে, বাজেট স্বচ্ছতা পাকিস্তানও অনেক পিছনে আছে, কিন্তু নেপাল তার স্কোর 50। এর কারণ কি? কেন বাজেট স্বচ্ছতা কেন দরকার? আপনার বাজেট যখন প্রণয়ন করা হয়, বাজেট ইমপ্লিমেন্ট আপনি যখন ফর্মুলেশন করা হয়, তখন বাজেটের সাথে আমি জনগণকে কতটুকুনি আমি করতে পারছি, মানে কতটুকুনি আমি বাজেটের কাছাকাছি নিয়ে যেতে পারছি, বাজেটের ইনফরমেশনগুলো আমি জনগণকে প্রোভাইড করতে পারছি। কারণ পাবলিক কনসালটেন্সি দরকার আছে। সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে কিন্তু বাজেট নিয়ে কিন্তু আপনার পাবলিক ওপিনিয়ন নেওয়া হয়, এবং সরকার এটা কতটুকুনি করছে, এবং মানে পাবলিকের সাথে যে বাজেট যে প্রণয়ন করা হচ্ছে, ফর্মুলেশন করা হচ্ছে বাজেট, এটা পাবলিকের সাথে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স যে দূর, এটা দূরবর্তী একটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু এই স্কোরে বলে দিচ্ছে যে পাবলিকের সাথে যে বাজেট প্রণয়নের সাথে এবং পাবলিকের যে মতামতের সাথে এটার যে মানে পাবলিক জানছে না, মানে এটা কিন্তু পাবলিক জানতে পারছে না সরকার কি করছে। কারণ আপনি কি জানেন যে এভরি ট্যাক্স পেয়ার হ্যাজ টু রাইট টু নো হোয়ার মানি ইজ স্পেন্ট। এটা কিন্তু, এবং বাংলাদেশে যে আপনার পাবলিক ফাইন্যান্স অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2009 আছে, সেই পাবলিক ফাইন্যান্স অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টে কিন্তু বলা আছে, কিন্তু এই যে মানে পাবলিককে এটা ইনফর্ম করতে হবে, বাজেট ম্যাটেরিয়ালস পাবলিককে সরবরাহ করতে হবে, পাবলিক কি বলতে চাচ্ছে, জনগণ কি বলতে চাচ্ছে, এটা বাংলাদেশে এই পর্যন্ত এখনো পর্যন্ত ডেভেলপ করে নাই, এই প্র্যাকটিসটা নাই। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমার একটা প্রত্যাশা ছিল এই প্র্যাকটিসটা তৈরি করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে আরেক যে এনবিআর এর কথাই আমরা বলছিলাম, এনবিআর এর এখন যে বিভক্তকরণ চলছে, দুই ভাগে ভাগ করে নেওয়া হবে, এই ক্ষেত্রে কি লক্ষ্য পূরণের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এনবিআর এর বিষয়টা যে এটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল, এটা 2008-9 সালের দিকেও এটা চেষ্টা করা হয়েছিল। এনবিআর কে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা কিন্তু আসলে রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে। কারণ হচ্ছে কেন রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে? কারণ এনবিআর পিপুল কি জানে না যে বাংলাদেশের সব থেকে কর জিডিপি হার বাংলাদেশে কম। রাজস্ব বোর্ডের, জাতীয় রাজস্ব বোর্ডের দুর্বলতাটা কোথায় রয়েছে আমাদের দেশে? আচ্ছা, তাহলে এই যে এবং আইএমএফ এর তো শর্ত ছিল এনবিআর কে আপনি অটোমেশন করেন, এনবিআর এর আইন প্রণয়তা করবে একটা টিম, এনবিআর এর তারপরে হচ্ছে যে এনফোর্সমেন্ট করবে, ল এনফোর্সমেন্ট করবে আরেকটা টিম। এই জিনিসগুলো তো আইএমএফ এরও একটা ছিল, শর্তের ভিতরে ছিল। এবং এটা করার জন্য বাংলাদেশ কিন্তু আমি বলবো যে মানে কয়েক দশক সময় লেগেছে এনবিআর মানে জাতীয় রাজস্ব বোর্ডকে সংস্কার করার জন্য। এবং সেটা যেটা করা হয়েছে এটা বোল্ড ডিসিশন আমি বলবো। এবং এটার জন্য যে বাংলাদেশের যে রাজস্ব আয় যে
ব্যাঘাত ঘটবে না, এমনটা ব্যাঘাত ঘটবে না। কারণ আপনি যখন বন্দরে যখন একটা গাড়ি আমদানি করছেন সে তো শুল্ক ছাড়াই ওই ব্যাঘাত ঘটবে না, কিন্তু লক্ষ্য পূরণের জন্য কি এটা কাজে আসবে? লক্ষ্য পূরণের জন্য এটা কতটুকুন কাজ করবে সেটা হচ্ছে যে আপনার শর্ট টাইমের জন্য এটা একটা ব্যাঘাত ঘটবে, কিন্তু লং টাইমের জন্য এটা ভালো। কারণ কতটুকু মানে এটা সরকার এটা কেন লক্ষ্য অর্জনে ব্যর্থ? কারণ বাংলাদেশ তো রাজস্ব আয় কখনো লক্ষ্য অর্জন করতে পারে নাই, কিন্তু আপনার এটা একটা মানে আমি বলবো এটা একটা সূত্র যে যে আমাদের আমরা রাজস্ব আয় করতে তো খুব উদ্গ্রীব হয়ে আছি, আমরা রেডি আছি, কিন্তু রাজস্ব আয়ের যে পরিকল্পনাগুলো, যে নীতি প্রণয়নগুলো, যে পলিসিগুলো, সেই এটাকে রাজস্ব আয়টাকে মানে রাজস্ব আয় বাড়ানোর জন্য এটাকে এক্সপেডিট করবে যে পলিসি সরকার নিয়েছে। এটা কখনো আপনার রাজস্ব লক্ষ্য পূরণে এটা কখনো হবে না, বাধাগ্রস্ত হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাজিদুল হক। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, সাথেই থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশ টিভির নির্মিত আয়োজন বিজনেস টাইমসে। আমাদের সাথে আরো একজন সম্মানীয় অতিথি উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন তিনি, পরিচিত হব তার সাথে। আমার সাথে রয়েছেন এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক ও সাবেক সহসভাপতি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম। জনাব এম.এস. সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এবারের বাজেট সম্পর্কে। আমরা জানি যে সরকারের সংক্ষিপ্ত এই বাজেটের আকারটি হতে পারে 7,90,000 কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। সেই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলছে। আপনার অভিজ্ঞতার আলোকে এই বাজেটটি যদি বিশ্লেষণ করেন। হ্যাঁ, মুদ্রাস্ফীতির এই পরিস্থিতিতে বাজেট ছোট করে শুধু ছোট করলে হবে না, ছোট করার ভিতরে অনেক কথা আছে। সেটা হচ্ছে যে আনপ্রোডাক্টিভ সেক্টরে যদি অ্যালোকেশন বেশি হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না বাজেট ছোট করে। যেমন ধরেন পরশুদিনই বোধহয় পত্রিকায় একটা নিউজ এসছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বেড়েই চলেছে। গত বছরের তুলনায় এই বছর প্রায় কয়েকশো কোটি টাকা বেশি খরচ হয়েছে, এবং এই যে বাড়তি খরচটা এটা কিন্তু বাজেটের পরে এডিশনাল অ্যালোকেশন, মানে বাজেটে যা অ্যালোকেট করা ছিল তার থেকেও বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সরকারের যে খরচ, আমলাতন্ত্র বলেন আর যাই বলেন, এই খরচটা একেবারে কোনো উৎপাদনশীল খাত নয়। তো এখানে তো খরচ কমছে না, বাড়ছে। তাহলে এটা ডেভেলপমেন্ট ওয়ার্কের খরচ কমা, যেগুলি ভায়াবল না বা যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে ইনভেস্ট করে কোনো লাভ হবে না বলে সরকার মনে করে, অনেকগুলোকে বন্ধ করে দিয়েছে গত 8-9 মাসে এই সরকার। আরও চিন্তাভাবনা আছে, সেটা একটা ভালো পজিটিভ দিক। কিন্তু আনপ্রোডাক্টিভ সেক্টরে যে বাড়ানো, এইটা রোধ করতে হবে। তাহলে যে মানে টাকার যে সার্কুলেশনটা দেশে, এই সার্কুলেশনটাকে বাড়ানো যাবে না প্রয়োজনের অতিরিক্ত। উৎপাদন খাতে টাকা গেলে প্রোডাক্ট উৎপাদিত হবে, সার্ভিস উৎপাদিত হবে, সেটা আবার বিক্রি হবে। সুতরাং ওইটার ওইভাবে কোনো ইফেক্ট ইনফ্লেশনে হয় না। কিন্তু আনপ্রোডাক্টিভ টাকা বাজারে গেলে ওরা তো বেশি টাকা নিয়ে বাজারে যাবে, বেশি জিনিস কিনবে, বেশি দামে জিনিস কিনবে, অথবা বাজারে জিনিস কম টাকা বেশি, যেটা ইনফ্লেশন ক্রিয়েট করে। তো এই ব্যাপারে পদক্ষেপগুলো কি স্পষ্ট করে তো বাজেটটা ডিক্লারেশনের আগে আমরা বুঝতে পারবো না, এবং অনেক সময় বোঝাও যায় না। ডিক্লারেশনের পরেই একটু আগে সম্ভবত মাজেদ বলল, আপনারা আলাপ করেছেন ট্রান্সপারেন্সি নিয়ে। বাংলাদেশের বাজেটে তো 60% উপরে ট্রান্সপারেন্ট না, মানে কথার মার পেঁচে এমনভাবে সাজানো থাকে যে কত টাকা খরচ হবে, কি খাতে খরচ হবে, এইটা বোঝার কোনো উপায় নেই। বছরের শেষে হয়তো দেখা গেলো যে খরচ হয়ে গেছে, ইভেন খরচ করেও অন্য খাতে দেখানো যায়। এটা আসলে এমন একটা টেকনিক, মানে তথ্য গোপনের। এই ব্যাপারে সারা পৃথিবীতে সেরা যে কটা দেশের ভিতরে বাংলাদেশ একটা। খুবই চালাক আমরা, অন্তত কথা মার পেছে বাজেটের এবং খরচের, ইনকামের দুর্বলতাকে ঢেকে রাখার ব্যাপারে। মাত্র 37% বলা হচ্ছে যে 2023 সালের যে বাজেট ছিল সেটাতে মাত্র 37% হচ্ছে ট্রান্সপারেন্ট, বাকিটা ওপেক। কি আছে সেখানে বোঝার কোনো উপায় নেই। সেজন্য আমরা বুঝতে পারবো না যে আসলে খরচটা কোথায় হচ্ছে, উৎপাদন খাতে হচ্ছে না অনুৎপাদন খাতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ এম.এস. সিদ্দিকী। আপনার কাছে আরো একটি প্রশ্ন, সেটি হচ্ছে একদিকে বাজেট সংকুচিত বা সংক্ষিপ্ত করা হচ্ছে, অন্যদিকে রাজস্ব আয়ের
যে লক্ষ্য সেটি বাড়ানো হচ্ছে। এবারের যে লক্ষ্য সেটি বলা হতে পারে যে 5,18,000 কোটি টাকা, যেটা বিগত বছরে ছিল 4,30,000 কোটি টাকা, অর্থাৎ অনেকখানি কমে এসেছে। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য মানে আয়ের লক্ষ্য তারা কখনোই পূরণ করতে পারেন না, তাদের অনেক বেগ পেতে হয়। এই বছর যে বাড়ানো হচ্ছে আদৌ কি সম্ভব সেই লক্ষ্য পূরণ? আসলে এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে, প্রত্যেক বছর কিছুটা টার্গেট বাড়াতে হবে, ওরা কাজ করে যায়, তারপরে দেখা যায় একটু বাড়ে, কিন্তু কখনোই টার্গেট অ্যাচিভ করতে পারে না। তারপরেও তারপরের বছর আবার বাড়ানো হয় টার্গেট। এটা মানে একটা প্র্যাকটিস হয়ে গেছে আমাদের দেশে। তো নতুন করে যে স্ট্যান্ডার্ড গ্রোথটা হয় তার বাইরে এডিশনাল কিছু ইনকাম করবে এনবিআর, এটার জন্য দরকার রিফর্ম, ম্যান পাওয়ারের এক ট্রেনিং বা তাদের মানসিকতা, কাজ করার ইচ্ছা, এগুলোতে তো কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। সুতরাং যেই স্ট্যান্ডার্ড রেটে ট্যাক্স কালেকশন হয় তার বাইরে ড্রামেটিক কিছু হওয়ার কোনো এখন পর্যন্ত কোনো দৃশ্যমান নয় যে কেন হবে। গত বছর থেকে একটু বেশি হতে পারে, যেটা প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর অন্তরে একটু 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 করে বাড়ে। এখন এই বাড়াটা তো কখনোই টার্গেট অ্যাচিভ করতে পারে না। একে তো একদিক থেকে টার্গেট অ্যাচিভ হয় না, অন্যদিকে ব্যয়ের হিসাবটা তুলে ধরা হয়, আয়ের হিসাবটা খুবই কম তুলে ধরা হয়। এবং এই যে আয় টার্গেট যে ফিল আপ হয় না, এটির জবাবদিহিতার জায়গাটা আসলে কোথায়? দেখা যাচ্ছে এনবিআর এর সেই জবাবদিহিতাটা নেই। না, জবাবদিহিতা কিভাবে? সরকারের ওরা চাকরি করে টু দি বেস্ট অফ দেয়ার নলেজ, সিনসিয়ারলি তারা কাজ করে। সরকারি কর্মকর্তাদের তো এটা একটা সুবিধা, ওরা কাজ করবে, কাজে যদি কোনো সার্থকতা না থাকে, টার্গেট অ্যাচিভ করতে না পারে, এটা যেন তো সেইভাবে কোনো পেনাল্টি নেই। এবং পেনাল্টি নাই, এটা আইনের ভিতরে ওদেরকে একটা কাভারেজ দেওয়া আছে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা তো অনেক রকম কারণ দেখায়, এইটা সেটা অনেকগুলো কারণ আছে, অনেকগুলো রিজন দাঁড় করিয়ে বলে যে আমাদের পক্ষে সম্ভব না। এখন এই সম্ভব না বললে এইটা নিয়ে ওই সব কিছুই তো ঢিলে আমাদের দেশে, সব আইনেরই ইমপ্লিমেন্টেশন ঢিলা, তাদের উপর ওইভাবে স্ট্রিক্টলি এটা ইমপ্লিমেন্ট করা হয় না। তারপর তারা বলে তাদের সক্ষমতা নাই, সাপোর্ট সিস্টেম নাই। আইটি বেস যেমন একটা বলা হচ্ছে যে আইটি বেস যদি বাজেট সিস্টেম হতো তাহলে ট্রান্সপারেন্সিও হতো, বাজেট কর ফাঁকি দেওয়া কমে যেত। আবার এদিকে কর ফাঁকি দেয় ট্যাক্স পেয়াররা, এই কথাও বলা যায় না, কারণ আমাদের দেশে যে আইন অনুযায়ী যে ট্যাক্সটা এনবিআর কালেকশন করে তার প্রায় 80% হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। অর্থাৎ ট্যাক্সটা প্রফিট হলো কি হলো না সেটা বড় কথা নয়, বিজনেস ট্রানজ্যাকশনের সময় অ্যাডভান্স ট্যাক্স দিয়ে, ইম্পোর্ট করার সময় পোর্টে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% দিয়ে আসে। একটা মাল যখন সাপ্লাই বিজনেস যারা করে তাদের টোটাল সেলসের উপরে 5% ওরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে দেয়। এখন যদি বলা হয় যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হবে 5%, তার মানে কি ওই কোম্পানি প্রফিট করে? আমাদের দেশে কি কোনো কোম্পানি লস করে না? তাহলে আমরা অ্যাডভান্স 5%, এবং এই অ্যাডভান্স 5% কিন্তু সেলসের গ্রস সেলসের উপরে। ইনকামটা কিন্তু ক্যালকুলেশন করা হয় নেট সেলস, সেটা থেকে ওভারহেড কস্ট মাইনাস হবে, তারপরে যে যা থাকবে ওইটা হলো প্রফিট, নেট প্রফিট। নেট প্রফিটের উপরে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। আর আমাদের এখানে যে রেটে ক্যালকুলেশন করা হয় গ্রস সেলস ওরা 5%, এটার অর্থ হচ্ছে প্রায় 50% প্রায় চলে যায় প্রফিটের। এবং কোথাও কোথাও ক্যালকুলেশন দেখা গেছে যে একটা সেক্টরে একটা গবেষণায় দেখা গেছে যে ওদের একটি বছরের একটা স্টিল মিলের দেখা গেল যে ওদের সারা বছরে যা প্রফিট হয়েছে তার থেকে বেশি ওরা ইনকাম ট্যাক্স দিয়েছে, কেন ওরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেয়। এতে দেখা যাচ্ছে তার ক্যাপিটাল থেকে তারা ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে। এখন এটা বললে আপনি ভাববেন যে ট্যাক্স ফাঁকি যারা দেয় তাদের পক্ষে বলছি না, যাকে ধরা হচ্ছে তার কাছ থেকে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে, আর যিনি ট্যাক্স নেটের আওতায় নেই ওনার কাছে যাওয়াই হচ্ছে না। এই যে অলসতা, এটা ওনারা বলেন ট্যাক্স ফাঁকি দেয়, আমি বলবো যে এনবিআর এর সক্ষমতার অভাব, তাদের আগ্রহের অভাব, তারা নিজেদেরকে পরিবর্তন করে না, ট্যাক্স পেয়ারদের আইডেন্টিফাই করতে তারা সক্ষম নয়। তা আরেকটা জিনিস হচ্ছে যে কেউ গায়ে পড়ে যে ট্যাক্স দিবে এটা দুনিয়ার কোথাও নাই, এত অনেস্টি আশা করা যায় না। আর তাছাড়া ট্যাক্স পেয়াররা সবসময় চেষ্টা করে যা ট্যাক্স তার থেকে একটু কম ঘোষণা করতে, কারণ হচ্ছে যে ট্যাক্স অফিসারের কাছে গেলেই তারা ট্যাক্স বাড়িয়ে দেয়। যেমন আমাদের দেশে একটা নিয়ম আছে
এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। ডেপুটি কমিশনার ট্যাক্সেস যে ট্যাক্সটা ধরে দেয়, অ্যাসেসমেন্ট অর্ডার করে, এটা অনুমোদনের জন্য যখন জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট কমিশনার ট্যাক্সেস আসে একটু বাড়িয়ে দেয়। এটা যখন এডিশনাল কমিশনারের কাছে তখন আরেকটু বাড়িয়ে দেয়। এটা যখন ফাইলটা কমিশনারের কাছে তখন উনি আরেকটু বাড়িয়ে দেন। এগুলো হচ্ছে অনেকটা যেন একটা কালচার হয়ে গেছে যে আমি একজন সিনিয়র অফিসারের কাছে আসছে, আমি কি একটু ট্যাক্স বাড়িয়ে দেবো না, দিলাম বাড়িয়ে আর একটু। এখন এই যে বাড়িয়ে দিল ট্যাক্সটা, এইটা কি যে ট্যাক্স পেয়ার তার ইনকামের সাথে সঙ্গতিপূর্ণ কিনা এটা বিবেচনায় নেওয়া হয় না। আর আরেকটা মারাত্মক ব্যাপার এই ট্যাক্স সিস্টেমের, সেটা হচ্ছে যে এই যে অ্যাডভান্স 5% নিয়ে গেল, এটা যদি এমন হতো যে বছরের শেষে এই কোম্পানিটা ক্যালকুলেশন করে দেখা গেল যে তার লস হয়ে গেছে, তাহলে এই 5%টা ফেরত দিতে হবে, সেই নিয়মটাই নেই, ফেরত কখনো দেওয়া হয় না। সেলফ অ্যাসেসমেন্ট বলে একটা সিস্টেম আছে। সেই অ্যাসেসমেন্ট সিস্টেম হচ্ছে যে যেমন আমার নিজের ফাইলটা, আমার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটা হয় গ্রস সেলসের উপরে 8%। এখন আমাকে ওখানে আন্ডারটেকিং দিতে হয় যে আমি যত টাকা ট্যাক্স দিয়েছি আমি কোনো ক্লেম করব না। আর ট্যাক্স ডিপার্টমেন্ট আমি যা খরচ করেছি সেটা তারা মেনে নিবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তাতে দেখা যায় যে অ্যাকচুয়াল যা আমার ট্যাক্স হচ্ছে তার 4 গুণ বেশি আমি ট্যাক্স দিই। হ্যাঁ, কিন্তু এটা আমাকে কেন মেনে নিতে হয়? সেলফ অ্যাসেসমেন্টে একটা সুবিধা আছে। সেলফ অ্যাসেসমেন্টে একটা হিয়ারিং হয়ে, একটা বা দুইটা হিয়ারিং হয়ে কাগজপত্র থাকতে ওরা এটাকে পাস করে দেয়। ইনকাম ট্যাক্সের কেস করে 2 বছর পর্যন্ত হিয়ারিং করে তারপরে অ্যাসেসমেন্ট করা, অ্যাসেসমেন্ট অর্ডারের পরে সেটার সাথে স্যাটিসফাই না হয়ে এপিলে যাওয়া, ট্রাইব্যুনাল যাওয়া, এই যে লম্বা একটা হ্যাসেল আছে, এই হ্যাসেলটা অ্যাভয়েড করা যায় সেলফ অ্যাসেসমেন্টে মোটামুটি। তারও ফাঁক আছে, অডিটে পড়লে ঝামেলা আছে। তো এই হ্যাসেলটাকে অ্যাভয়েড করার জন্য আমরা সেলফ অ্যাসেসমেন্টে যাই, বেশি ট্যাক্স দিও। কিন্তু সব বিজনেস তো এটা করতে পারবে না, সবাই এটা চাইবে না বা সম্ভব না প্র্যাকটিক্যালি যে আমি 4 গুণ বেশি ট্যাক্স দিলাম আর আমি মেনে নিব, লস হোক আর লাভ হোক আমি এটাকে মেনে নিলাম যে এটাই আমি আর ক্লেম করব না। যাদের ক্লেম হয়, লস এস্টাবলিশড করলো যে তোমার এটা এস্টাবলিশড হলো যে তার লস হয়ে গেছে, তাকে রিফান্ড করতে হবে। প্র্যাকটিক্যালি যে সিস্টেম রিফান্ডের, ওইখান থেকে তো রিফান্ড পাওয়া যায় না, সম্ভব না কোনোদিন। আপনাকে ধন্যবাদ জনাব সিদ্দিকী। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবে না, সাথেই থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। ফিরবো আলোচনায়। এবার আমি যেতে চাই জনাব মাজেদুল হক আপনার কাছে ছোট্ট পরিসরে জানবো দুটি বিষয়ে। সেটা হচ্ছে, প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে নতুন বাজেটের আকারে এডিপি এর আকারটা ছোট হতে পারে, যা জানা গেছে 2,30,000 কোটি টাকার মতো হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মেগা প্রকল্প থেকে সরকার সরে আসছেন। সেই সাথে আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন, সেটি হচ্ছে যে বাজেট ঘাটতি মেটাতে এবারে সরকার যেটি বলছেন যে স্বল্প মেয়াদি উচ্চ সুদের যে ঋণ রয়েছে সেই ঋণ থেকে তারা সরে আসবেন। তাহলে সেক্ষেত্রে বাজেট ঘাটতি মেটাতে সরকার আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন? জি, আপনি বলছেন যে এডিবির বিষয় নিয়ে দেখেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির সাইজ যে ছোট হয়েছে বা বাজেটের আকার যে ছোট হয়েছে, এটা বড় বিষয় না। বড় বিষয় কোথায় জানেন? যে দেখেন যে এডিবির বাস্তবায়ন 9 মাসে এডিবির বাস্তবায়ন হয়েছে এই অর্থ বছরের 24%। আচ্ছা, বাংলাদেশের বাজেট বাস্তবায়নের হার কিন্তু 81 থেকে 84%। বাংলাদেশে বাজেট বাস্তবায়নের হার খুব শোচনীয় পর্যায়ে রয়েছে, এফিসিয়েন্সির অভাব আছে এখানে, ঠিক আছে? তাই যে আমরা বাজেট বাস্তবায়ন করতে পারছি না, আমরা এডিবির সাইজ ছোট করেছি, সেটা ভালো কথা। কিন্তু হয়তো আপনি বলতে পারেন যে এডিপিতে শিক্ষা খাতে 3,000 কোটি টাকা কমানো হয়েছে, স্বাস্থ্য খাতে 2,500 কোটি টাকা কমানো হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যেটা কমানো হয়েছে সেটা মোটেই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই। তার কারণ হচ্ছে যে আপনি বিল্ডিং করতে যাচ্ছেন, কিন্তু বিল্ডিং করলেই কি এটা শেষ? এটা কি সার্ভিস দিতে হবে না? হসপিটালগুলো বিল্ডিং পড়ে আছে এখন অনেক জায়গায়, কিন্তু সেখানে ডাক্তার নেই, সেখানে নার্স নাই, সেখানে ইনস্ট্রুমেন্ট নাই। তাহলে সেখানে সার্ভিস সেক্টরকে সার্ভিস দিতে যেতে তো আপনার তো এটা বাজেটের অংশ, তাই না? তাহলে আমি শুধু অবকাঠামোমূলক উন্নয়ন করার জন্য যেটা করছি সেটাতে আসলে থাকলে হবে, চলমান থাকলে হবে না, আমাকে সার্ভিসটাকেও আমাকে সবসময় কিন্তু মাথায় নিতে হবে। এক নাম্বার 2 হচ্ছে যে আপনার যে কথাটা বললেন যে ঘাটতি বাজেট তো বাংলাদেশে আজকে নতুন এবং দিনে দিনে বেড়েই চলছে, কারণ আমার রাজস্ব হয়তো ওইভাবে নাই, এক্সপেক্টেড লেভেলে নাই। ঘাটতি বাজেট পূরণ করার জন্য তো সরকারকে অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস, কিন্তু এখন বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ করাটা চ্যালেঞ্জিং হবে। তার কারণ কি জানেন? যে এই সরকারের আমলে বলেন বা এই ফিসকাল ইয়ারে সেটা হচ্ছে যে
আপনার 58%, 58%, 58% বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কমেছে। তো সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বৈদেশিক ঋণের উৎসটা কিন্তু এবার খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে যে অর্থনীতিতে সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকে, সেই অর্থনীতিতে বিদেশিরা আসলে ঋণ প্রতিশ্রুতি দিতে চান না। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেবেন, সেটা ব্যাংকিং খাত থেকে ঋণ নেবেন। এখন আমি তো বারবার বলছি যে আপনি কমার্শিয়াল ব্যাংক থেকে যখন ঋণ নেবেন, সরকার যখন ঋণ নেবে বেশি বেশি, তখন তো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে যাবে, উদ্যোক্তা সৃষ্টি হবে না, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। এমনিতে তো আপনার বেকার সংখ্যা বেড়ে গেছে 4%-এর কাছাকাছি, আনএমপ্লয়মেন্ট কমে গেছে 4%-এর কাছাকাছি এই ফিসকালে। তাহলে আবার আপনি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেবেন, আপনি বলছেন 6.5% আপনি ইনফ্লেশন রাখবেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যখন সরকার ঋণ নেবে তখন ইনফ্লেশন বেড়ে যাবে, তাই না? তাহলে চ্যালেঞ্জ রয়েছে কিন্তু। তাহলে বাজেট ঘাটতি মোকাবেলা করার জন্য আসলে রাজস্ব ঘাটতিটাইকে আসলে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। রাজস্ব আয় বাড়ার বিকল্প নেই। আরেকটা কথা বলবো যে বাংলাদেশে আয় বৈষম্য বেড়ে চলেছে। বাংলাদেশ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় একটা আয় বৈষম্যের দেশ, সম্পদ বৈষম্যের দেশ। সুতরাং এই আয় বৈষম্য, সম্পদ বৈষম্য কমানোর জন্য যে উত্তরাধিকার যে কর আছে, সেই করটার জন্য আসলে আমরা এনফোর্সমেন্ট করি, যেটা আমেরিকা করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাজেদুল হক। আমি এই প্রশ্ন রাখতে চাই এই মেসেজ দিকে আপনার কাছে। তার আগে কিছু তথ্য আমি দিতে চাই। প্রশ্নটি যদিও জিডিপি নিয়ে, দেখা যাচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলো পূর্বাভাস দিয়েছে যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে। এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে যে চলতি অর্থ বছরে, অর্থাৎ 24-25 অর্থ বছরের কথা বলেছিল, যে জিডিপি প্রবৃদ্ধি কমে 3.9% নেমে আসবে। বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 3.3% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে, যে আগের চেয়েও কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি 3.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। তাহলে কি অর্থনীতি স্থবির হয়ে পড়ছে, কিংবা নতুন অর্থ বছর জিডিপি বাড়ার লক্ষণ আছে কি? সেই সাথে আরেকটু আপনি আমাদেরকে জানাবেন যে আসলে নতুন অর্থ বছরের বাজেট কেমন হওয়া উচিত? হ্যাঁ, জিডিপির গ্রোথ কমে গেছে, এটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি। তো এটা ওদের যে অ্যাসেসমেন্ট, 3টা অ্যাসেসমেন্টই প্রায় কাছাকাছি, 3.8, 3.9, 3.7, 3 হলে একটু বেশি কম হয়ে যায়। যাই হোক, এইটার অ্যাভারেজ যদি ধরি, এটাই সত্য ধরে মনে হচ্ছে আমার কাছে। তো জিডিপি গ্রোথ যদি 3 বা বিলো 4 হয়, এটা খুব এনকারেজিং না। কারণ আমাদের ইনফ্লেশন দেখেন কত, 6, 7, 8, 9%। তো সবকিছু মিলে এটা খুব সুখকর নয় আমাদের জন্য। যার জন্য হচ্ছে যে এটার আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে যে এমপ্লয়মেন্ট কমে গেছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে। তো এটা থেকে ওভারকাম করার মতো ম্যাক্রো ইকোনমিক্সে কিছুটা পজিটিভ ট্রেন্ড আছে, কিন্তু এটা 4-এর উপরে চলে যেতে পারবে এই ধরনের সাহসিকতা বলতে পারছি না। তো এর চেয়ে খারাপ হবে না হয়তো, এটা মনে হচ্ছে আর কি। এর চলবে বা এর থেকে একটু বেটার হবে, কিন্তু আগের মতো 6%, 7% গ্রোথ ওই জায়গায় ওই রকম অ্যাচিভ করতে আমাদের অনেক সময় লাগবে, কারণ আমরা এখনো অর্থনীতিটাকে এখন গুছিয়ে আনা যায় নাই। আপনাকে ধন্যবাদ। আরেকটি শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের বাজেটের রাজস্ব আহরণের বড় একটি অংশ পরোক্ষ কর নির্ভর, যা আসলে অনেকটা নিবর্তনমূলক। সেক্ষেত্রে গরিব জনগণের উপর তো বেশ কষ্টদায়ক হয়ে যাচ্ছে। এই প্রতিকারটাকে আপনি কিভাবে দেখছেন? তো প্রতিকার সোজা, ডাইরেক্ট ট্যাক্স বাড়াতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স কমাতে হবে, এটার সোজা উত্তর। তো এই সোজা উত্তরের ভিতরে ইনডাইরেক্ট ট্যাক্সের ভিতরে সবচেয়ে ক্ষতিকর যেটা একটা হচ্ছে যে আমাদের কাস্টমস ডিউটি, যেটা নিয়ে আমেরিকার সাথে আমাদের এখন চলছে। আজকের পত্রিকায় দেখবেন এনবিআর রাজি হয়েছে 100টা প্রোডাক্টে 0 ট্যারিফে নিয়ে আসবে। তারপরে আমরা যখন আগামী বছর ডেভেলপিং কান্ট্রি হয়ে যাব, তখন কিন্তু আমাদের এই ট্যাক্সটা আরো অনেকগুলো প্রোডাক্টে কমাতে হবে, সাপ্লিমেন্টারি ডিউটি কমাতে হবে, রেগুলেটরি ডিউটি কমাতে হবে। এগুলো না করলে, এগুলো কমাও বলতে বলতে আমাদের মুখে ফেনা এসে গেছে, কিন্তু কাজ হচ্ছিল না। কিন্তু ট্রাম্প সাহেব কিন্তু এক ধমকে 100টা প্রোডাক্টে, ও ধমকটা যদি বলতো যে সবগুলো প্রোডাক্টে কমাবো, তাহলে আরো খুশি হইতাম। তো এখন এইটাকে কমিয়ে আনতে হবে। ভ্যাটের যে রেট 15%, এইটা খুব রিগ্রেসিভ, খুবই হাই। এইটা আসলে 10%-এর দিকে নিয়ে আসা উচিত, এবং এটা ফেয়ারলি অ্যাপ্লিকেবল হওয়া উচিত সবার উপরে। কারণ ওই গরিবের উপরে হচ্ছে বেশি, এটা নিঃসন্দেহে এইটা ওদের উপর খুব বেশি চাপ পড়ে যাচ্ছে। এটাকে এই ইনডাইরেক্ট ট্যাক্সে কমিয়ে ডাইরেক্ট ট্যাক্সে যেতে হবে। ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্সের কিন্তু আমাদের বাড়ছে না, সে যা ডিজায়ার্ড রেটে
বাড়াতে পারছে না এনবিআর। সেটাই তো বললাম, ওদের সক্ষমতা নাই বা ওদের রিফর্ম নাই ওদের ভিতরে। আমরা এর ভিতরে আলোচনা করেছি, এগুলো করে তাকে সক্ষমতা অর্জন করতে হবে। কে ডাইরেক্ট ট্যাক্স দেওয়া উচিত, কার কতটুকু হওয়া উচিত, এগুলো প্রপার অ্যাসেসমেন্টের একটা করতে হবে। এবং এই জন্যই অতিমাত্রায় অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের উপর রিলাই করার কারণে এনবিআর কিন্তু অলস হয়ে গেছে। এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের এই চক্র থেকে এনবিআর কে বের করে আনতে হবে, এনে বলতে হবে যে যারা বিজনেস করে তাদেরকে রেগুলেট করতে হবে, তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে। এবং এইটা না করলে আর তোমরা কেন আছো? এত বড় একটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রাখার প্রয়োজনটা কি আমাদের? তার চেয়ে কিছু ক্লার্ক বসিয়ে দিলে হবে, সব ইন্ডাস্ট্রিগুলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিবে, একটা চালান জমা দিয়ে দিবে। এটা তো ক্লারিক্যাল কাজ, ইনকাম ট্যাক্স অফিসারের কাজ তো এটা না, যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নিয়ে শুধু স্ক্রলে বালাম বইতে লিখে লিখে খালি যোগ করলাম যে এত টাকা রিসিভ করেছি। এই কাজের জন্য এত বড় এনবিআর এর প্রয়োজন নাই। একদম সোজা সাপটা কথা। শুধু তাদেরকে ডাইরেক্ট ট্যাক্স কিভাবে বাড়াতে হয় এইটা আলোচনা করলে অনেক লম্বা আলোচনা, কিন্তু এইটা ওনাদেরকে বহুবার আলোচনা হয়েছে। আপনারা ওই ডাইরেক্ট ট্যাক্স বাড়ানো হবে, ওনাদের টার্গেট কিন্তু সবসময় এই কদিন আগে দেখবেন এনবিআর ভ্যাট বাড়িয়েছে কতগুলি প্রোডাক্টে, ওইসব পরে প্রতিবেদন মুখে উইথড্র করেছে। তাদের টার্গেট কিন্তু ভ্যাট বাড়ানো, ভ্যাটের ক্ষেত্র বাড়িয়ে নেওয়া, কোনোভাবে পরিশ্রম না করা এবং ইনডাইরেক্ট ট্যাক্সের লক্ষ্য। তো সরকারের ঘোষিত নীতি যা বা মানুষের এক্সপেকটেশন যা, সেটার বিপরীতে তারা চেষ্টা করে ইনডাইরেক্ট ট্যাক্স, এবং তারা ওইখান থেকে ট্যাক্স আদায় করে তারা টার্গেট অ্যাচিভ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এম.এস. সিদ্দিকী, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব মাজিদুল হক। আপনাকেও, আপনাদের দুজনকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের বিজনেস টাইমসের আয়োজনে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।